আজ থেকে প্রায় ১৪৫০ বছর আগের এক রাত, প্রায় নিভে যাওয়া একটি প্রদীপের ক্ষীণ আলোর দিকে তাকিয়ে রাজপ্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে এক রাজা। সমস্ত রাজ্য জুড়ে গভীর অন্ধকার জেঁকে বসলেও তার ক্লান্তিহীন চোখে কোনো ঘুম নেই। প্রবল উত্তেজনায় পায়চারি করছেন তিনি। আজকে তার ঘুম আসবে না। মালবের রাজা দেবগুপ্তের সাথে দেখা করে এসেছেন কিছুদিন আগেই। সবকিছু পরিকল্পনা মতো এগোলে কালই দেবগুপ্ত তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে অগ্রসর হবে কান্নকুঞ্জের দিকে। উদ্দেশ্য মৌখরীদের দমন করা। কিন্তু হিতে বিপরীত হতে পারে। এই যুদ্ধে দেবগুপ্তেরও প্রাণ সংহার হতে পারে। কিন্তু এত কিছু ভাবলে তো চলবে না। বড় প্রাপ্তির জন্য তো কোনো না কোনো আত্মত্যাগ করতেই হয়। যেভাবেই হোক কান্নকুঞ্জ ও থানেশ্বর তাকে দখল করতেই হবে। এই গভীর রাতে নিজের অতীত মনে পড়তে লাগলো তার। আজ তিনি গৌড়ের অধিপতি। যে গৌড় শুধুমাত্র একটি অঞ্চল নয়, বহু পরিশ্রম ও লড়াইয়ের মাধ্যমে বিস্তৃত সুগঠিত বিশাল এক রাজ্য। বাংলার ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলোকে একত্রিত করে সুবিশাল এই গৌড় রাজ্য গড়েছেন তিনি। এর আগে বাংলার কোনো রাজা এত বড় রাজ্য গড়তে পারেনি। তার শুরুটা এতটা গৌরবময় ছিল না। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর অন্য যে গুপ্ত শাসকেরা শাসন করতে এসেছিল তারই একজন রাজা মহাসেন গুপ্তের অধীনে সামন্ত রাজা ছিলেন তিনি। মৌখরীদের সাথে রাজ্যের বিবাদ লেগেই থাকতো। তাদের থেকে অনেক বিদ্রূপ সহ্য করতে হয়েছে তাকে। কিন্তু আজ সেই উত্তর দেওয়ার সময় এসেছে। এখন তিনি আর সামন্ত রাজা নন, এখন পুরো বাংলার একচ্ছত্র স্বাধীন সম্রাট তিনি। বলছিলাম ইতিহাস থেকে হারিয়ে যাওয়া প্রথম স্বাধীন বাঙালি সম্রাট শশাঙ্কদেবের কথা। বর্তমান ওড়িশা, বিহার, মধ্যপ্রদেশের কিছু অংশ ও আসাম পর্যন্ত অনেক বড় একটি রাজ্যের প্রতিষ্ঠা হয় তার হাত ধরেই। অথচ বাংলার এই প্রবাদ পুরুষের নাম প্রায় ইতিহাসের আড়ালেই রয়ে গেছে। সম্রাট শশাঙ্কর সেই গৌরবোজ্জ্বল ইতিহাস জানতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। ৪৬৭ খ্রিস্টাব্দে স্কন্দগুপ্তের মৃত্যুর পর গুপ্ত সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। বারবার হুন আক্রমণের ফলে দ্রুতই গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে। এরপর ষষ্ঠ শতাব্দীতে কিছু শাসক গুপ্ত উপাধি ধারণ করে, যাদের পরবর্তী গুপ্ত শাসক বলা হতো। এদেরই একজন মহাসেন গুপ্ত। মহাসেন গুপ্তের একজন সামন্ত রাজা ছিল শশাঙ্কদেব। মহাসেন গুপ্তের মৃত্যুর পর বাংলার ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যকে ক্রমে একজোট করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন। তৎকালীন বাংলা পুন্ড্র, বরেন্দ্র, বঙ্গ, গৌড়, সমতট, রাঢ়, হরিকেল প্রভৃতি জনপদে বিভক্ত ছিল। শশাঙ্ক সমস্ত জনপদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে তার রাজধানী স্থাপন করেন কর্ণ সুবর্ণে। শশাঙ্কের জন্মের ইতিহাসও কোথাও পরিষ্কারভাবে পাওয়া না গেলেও ধারণা করা হয় কর্ণ সুবর্ণের আশেপাশেই তার জন্মস্থান। বর্তমান মুর্শিদাবাদ জেলাতে একসময় কর্ণ সুবর্ণ বা কাঞ্চন নগরী প্রতিষ্ঠা করেছিলেন রাজা কর্ণদেবের ছেলে। মগধের পশ্চিম প্রান্ত, যেটা বর্তমান বিহারের শাহাবাদ জেলায় অবস্থিত, রোহিতাসগড় নামের পাহাড়ি দুর্গের একটি সিলমোহরে তার পরিচয় পাওয়া যায়। সেখানে লেখা ছিল শ্রী মহাসামন্ত শশাঙ্ক দেবস্য। অনেকে ধারণা করেন যে তিনি প্রাচীন উপজাতি কাইমুরের একজন বাসিন্দা, কিন্তু শশাঙ্ক ছিলেন কট্টর শৈব ব্রাহ্মণ। ষষ্ঠ শতকের শেষে মগধ ও গৌড়ের আধিপত্য ছিল মহাসেন গুপ্তের হাতে। কিন্তু মালবের রাজা দেবগুপ্ত মহাসেন গুপ্তকে পরাজিত করলে মহাসেন গুপ্ত মালওয়াতে পালিয়ে যায়। পরাধীনতা থেকে মুক্ত হয়ে শশাঙ্ক ৬০৩ সালে হয়ে ওঠে গৌড়ের অধিপতি। দেবগুপ্তের সাথেও তার খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়। ধীরে ধীরে তার সাম্রাজ্য বিস্তৃত হতে থাকে। গৌড়াধিপতি হওয়ার পর সিংহাসনের আরোহণের স্মৃতি ধরে রাখার জন্য বঙ্গাব্দ চালু করেন। সৌরবিজ্ঞান ভিত্তিক গাণিতিক হিসাব করলে ৫৯৪ সালের ১২ এপ্রিল সোমবার থেকে বঙ্গাব্দ চালু হয়। অনেকে ধারণা করেন বাংলা সনের প্রণেতা সম্রাট আকবর, কিন্তু সম্রাট আকবর বাংলা সন চালু করলে এখন ১৪৩১ বঙ্গাব্দ হওয়া অসম্ভব। অনেকে এটা ধারণা করেন যে শশাঙ্কদেব ৫৯০ সাল থেকে রাজত্ব শুরু করেন। আসলে সম্রাট শশাঙ্কদেবের রাজত্বকালের কোনো সঠিক তথ্য ইতিহাসবিদদের কাছে নেই। যে দুটি প্রধান গ্রন্থ থেকে সম্রাট শশাঙ্কের কিছু তথ্য পাওয়া যায়, সেই গ্রন্থ দুটিও অনেক বিতর্ক সৃষ্টি করে। এ বিষয়ে পরে বিস্তারিত বলছি। শশাঙ্ক পুরো বাংলার অধীশ্বর ছিলেন। এর আগে বাঙালি কোনো রাজা এত বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারেনি। কিন্তু স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা শশাঙ্ক এতে স্থির হয়ে বসে থাকতে পারেননি। শশাঙ্কের সিংহাসনে আরোহণের অনেক আগে থেকেই গৌড় ও কান্নকুঞ্জের মধ্যে বিবাদ চলমান ছিল। শশাঙ্ক তাই তখন কান্নকুঞ্জের মৌখরী রাজবংশকে দমন করতে উদ্যোগ নেন। মৌখরীর রাজা ঈশান বর্মা তার ছেলে গ্রহবর্মার সাথে থানেশ্বরের পুষ্যবতী রাজবংশের রাজা প্রভাকর বর্ধনের মেয়ে রাজশ্রীর বিয়ে দেন।
এতে করে মৌখরী ও পুষ্যবতী বংশের মধ্যে মৈত্রী গঠিত হয়। আফসার শিলালিপিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী শশাঙ্ক কামরূপ আক্রমণ করেন, যেখানে ভগদত্ত বংশের রাজা সুস্থির বর্মার দুই পুত্র সুপ্রতিষ্ঠিত বর্মা ও ভাস্কর বর্মাকে পরাজিত করেন এবং মান রাজাকে হারিয়ে দক্ষিণের দণ্ডভুক্তিকেও জয় করেন। তাছাড়াও শশাঙ্ক কলিঙ্গ দেশে আক্রমণ চালিয়ে তৎকালীন ওড়িশার অঙ্গদ রাজকে পরাজিত করে ওড়িশার চিল্কা পর্যন্ত তার রাজ্য সীমানা প্রসারিত করেন। এদিকে কান্নকুঞ্জ ও থানেশ্বরের মৈত্রীশক্তিতে যোগ দেয় কামরূপের ভাস্কর বর্মা। অন্যদিকে শশাঙ্ক ও তার বন্ধু দেবগুপ্ত প্রস্তুত ছিল তাদের উপর আক্রমণ করতে। এরকম উত্তেজনাময় মুহূর্তে প্রভাকর বর্ধনের মৃত্যু হয়। শশাঙ্কের নির্দেশে দেবগুপ্ত তার সম্মিলিত বাহিনী নিয়ে অগ্রসর হয় কান্নকুঞ্জ বা কানৌজের মুখরিদের দমন করতে। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই দেবগুপ্ত কানৌজের রাজা গ্রহবর্মাকে হত্যা করেন। সাথে গ্রহবর্মার স্ত্রী, যে ছিল প্রভাকর বর্ধনের মেয়ে রাজ্যশ্রী, তাকেও বন্দী করেন। এ খবর থানেশ্বরে পৌঁছালে প্রভাকর বর্ধনের দুই ছেলে রাজ্যবর্ধন ও হর্ষবর্ধন ক্রোধে ফেটে পড়ে। ছোট ভাই হর্ষবর্ধনকে রাজ্যভার দিয়ে 10,000 অশ্বারোহী সৈন্য নিয়ে রওনা হন তার বোনকে উদ্ধার করতে। দেবগুপ্তও থানেশ্বরের দিকে যাত্রা শুরু করেন। প্রতিমধ্যে দুপক্ষের দেখা হলে বিশাল যুদ্ধ শুরু হয় এবং যুদ্ধে রাজ্যবর্ধন দেবগুপ্তকে পরাজিত ও হত্যা করে। তখন শশাঙ্ক কানৌজে তার সৈন্য নিয়ে অগ্রসর হলে রাজ্যবর্ধনের সাথে তার সাক্ষাৎ হয় এবং শশাঙ্ক রাজ্যবর্ধনকে হত্যা করেন। এরপর শশাঙ্ক আর অগ্রসর হননি, কেননা তার মনে তখন এই শঙ্কা আসে যে রাজধানী ফাঁকা পেয়ে কামরূপের ভাস্কর বর্মা অথবা হর্ষবর্ধন তার রাজধানী আক্রমণ করতে পারে। পথে ভাস্কর বর্মার দূতের সাথে তার দেখা হলে তিনি তার সাথে মৈত্রী স্থাপন করেন, যদিও সেটা খুব বেশি দিন স্থায়ী হয় না, কারণ ভাস্কর বর্মা ও হর্ষবর্ধনের মধ্যে একটি মৈত্রী চুক্তি সংঘটিত হয়েছিল। শশাঙ্কের হাতে রাজ্যবর্ধনের হত্যার খবর দ্রুত হর্ষবর্ধনের কাছে পৌঁছে যায়। হর্ষবর্ধন তখন মাত্র 16 বছরের বালক। সে তখন তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে গৌড় আক্রমণ করতে বেরিয়ে পড়েন। এদিকে রাজ্যশ্রী বন্দিদশা সহ্য করতে না পেরে কোনোভাবে কারাগার থেকে পালিয়ে বিন্ধ্যা পর্বতে আশ্রয় নেয়। হর্ষবর্ধন এটা জানতে পেরে পরিকল্পনা পরিবর্তন করেন। সেনাপতি ভান্ডির উপর সৈন্যদের দায়িত্ব দিয়ে তিনি নিজের বোনকে উদ্ধার করতে বিন্ধ্যা পর্বতের জঙ্গলে যান এবং তাকে উদ্ধার করে রাজধানীতে ফিরে গিয়ে সিংহাসন আরোহণ করেন। এদিকে ভান্ডির নেতৃত্বে সৈন্যরা কতদূর অগ্রসর হয়েছিল তা নিয়ে ইতিহাসের কোথাও লেখা নেই। তবে হর্ষবর্ধনের সৈন্যরা যে শশাঙ্কের বিন্দুমাত্র ক্ষতি করতে পারেনি তা স্পষ্ট, কারণ তার পরেও অনেক বছর ধরে শশাঙ্ক বেশ শৌর্যবীর্যের সাথেই নিজের সাম্রাজ্য পরিচালনা করছিলেন। এরপর আর কখনো হর্ষবর্ধনের সাথে শশাঙ্কের সরাসরি যুদ্ধ হয়নি, তবে তাদের মধ্যে রাজনৈতিক বৈরিতা অনেক বেড়ে যায়। হর্ষবর্ধন বৌদ্ধ ধর্মের প্রতি খুব বেশি মাত্রায় আকৃষ্ট হয়ে পড়েন ও ব্রাহ্মণ বিদ্বেষী হয়ে পড়েন। কানৌজে প্রচুর সংখ্যক ব্রাহ্মণকে নৃশংসভাবে হত্যা করেন। এ ঘটনার প্রেক্ষিতে শশাঙ্কের থেকেও অনেক বৌদ্ধ বিদ্বেষী কর্মকাণ্ড দেখা যায়। এর মধ্যে উল্লেখ্য কুশীনগরের বিহার থেকে বৌদ্ধ বিতরণ, বুদ্ধের পদচিহ্ন অঙ্কিত শিলাখণ্ড জলে নিক্ষেপ, এছাড়াও তিনি বোধিবৃক্ষকেও কেটে দেন। এ সময় ভাস্কর বর্মার আমন্ত্রণে 638 খ্রিস্টাব্দে চীনা পরিব্রাজক জুয়ান জ্যাং, যাকে আমরা হিউয়েন-সাং নামে জানি, তিনি ভারতবর্ষে আসেন। হর্ষবর্ধনের সাথেও তার সাক্ষাৎ হয় এবং বেশ কিছুদিন হর্ষবর্ধনের আতিথেয়তায় কাটান। তিনিও বৌদ্ধ মহাযান সম্পর্কে বিশেষ জ্ঞানী হওয়ার ফলে হর্ষবর্ধনের সাথে তার খুব ভালো সম্পর্ক জমে ওঠে। হিউয়েন-সাং তার ভারত ভ্রমণ নিয়ে বেশ কিছু বিবরণ লেখেন। সে সময় সম্রাট শশাঙ্কের কুষ্ঠরোগ হলে হিউয়েন-সাং এটা প্রচার করেন যে বৌদ্ধদের উপর অত্যাচার করার ফলে সে পাপের শাস্তি পাচ্ছে। যদিও এই রোগ থেকে শশাঙ্ক সূর্য উপাসক শাকদ্বীপী ব্রাহ্মণদের থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হন। শশাঙ্কের মৃত্যু নিয়েও কোনো সঠিক তথ্য পাওয়া যায় না, তবে শশাঙ্কের পর তার পুত্র মানব মাত্র 8 মাস রাজত্ব করতে পেরেছিলেন। এরপর আনুমানিক 540 খ্রিস্টাব্দে ভাস্কর বর্মা মানবকে পরাজিত করে কর্ণ সুবর্ণের দখল নেন। এরপর বাংলায় শুরু হয় অরাজকতা, বাংলা ভেঙে আবারও খণ্ড খণ্ড হয়ে যায়। সম্রাট শশাঙ্কের গৌরবোজ্জ্বল ইতিহাস আজ প্রায় কালের অতলে হারিয়ে গেছে। কয়েকটি উৎস থেকেই শশাঙ্কের সম্পর্কে জানা যায়। সম্রাট শশাঙ্ক কখনো আত্মজীবনী লেখেননি বা তার সময়ে তার দরবারে কেউ তার বিজয়গাথা লিপিবদ্ধ করে রাখেননি। যে সমস্ত উৎস থেকে তথ্যগুলো পাওয়া যায় তার মধ্যে হিউয়েন-সাংয়ের সিইউকি ও হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের লেখা আর্য-মঞ্জুশ্রী কল্প, এই দুটি গ্রন্থ অন্যতম। কিন্তু এই গ্রন্থগুলির তথ্য অনেক বিতর্কিত বলে প্রমাণিত হয়। হিউয়েন-সাং নিজে বৌদ্ধ হওয়াতে তিনি শশাঙ্ককে অনেক নিষ্ঠুর বৌদ্ধবিদ্বেষী শাসক হিসেবে তুলে ধরেছেন। বাণভট্ট নিজেও হর্ষবর্ধনের সভাকবি। হর্ষবর্ধনও নিজ গুণে অনেক মহিমান্বিত ছিলেন এটা ঠিক, তিনি ছিলেন চরম শশাঙ্ক বিরোধী। তার কারণেই বাংলার একচ্ছত্র অধিপতি শশাঙ্ক অনেকটা আড়ালে চলে গেছে। বাণভট্ট শশাঙ্ককে গৌড়াধম ও গৌড়ভুজঙ্গ বলে উল্লেখ করেছে, যার অর্থ গৌড়ের সাপ।
হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতায় থাকা ব্যক্তিদের বর্ণনায় শশাঙ্ককে নিয়ে নেতিবাচক ও নিন্দনীয় তথ্য থাকবে, এটাই স্বাভাবিক। মেদিনীপুর থেকে প্রাপ্ত লিপি, খড়গপুরের এগরা থেকে আবিষ্কৃত লিপি, শশাঙ্কের অধীনস্থ গঞ্জাম তথা উড়িষ্যার রাজা মাধব বর্মার তাম্রশাসন, রোহিতাসগড়ের প্রাপ্ত সিলমোহরের ছাঁচের লেখা থেকে সম্রাট শশাঙ্ক সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া যায়। বাঙালি লোককথা ও কিংবদন্তি অনুসারে রাজা শশাঙ্কের নির্দেশে সরসংখ্যা দিঘি খনন করা হয়েছিল। বর্তমান মেদিনীপুরে অবস্থিত সরসংখ্যা হলো একটি বিশাল দিঘি, যার পরিমাণ 140 একরের বেশি, যেটি মোটামুটি 80টি ফুটবল মাঠের সমান। একবার শশাঙ্ক তার মায়ের সাথে পবিত্র তীর্থযাত্রায় যাচ্ছিলেন এবং পথিমধ্যে যমুপাতি গ্রামে শিবির স্থাপন করেছিলেন। সেখানে তার মা স্থানীয় আতিথেয়তায় মুগ্ধ হয়েছিলেন। তিনি তাদের জিজ্ঞাসা করলেন তাদের ফলন এত কম হয় কেন। গ্রামবাসীরা জবাব দিল যে তারা জলের তীব্র ঘাটতিতে ভুগছে। শশাঙ্কের মা তার ছেলেকে গ্রামবাসীদের জন্য কিছু একটা করার জন্য অনুরোধ করেছিলেন, যাতে তাদের জলের সমস্যার সমাধান হয়। তার মায়ের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে শশাঙ্ক তার খাপ থেকে একটি তীর বের করে ঘোষণা করেছিল যে যতদূর পর্যন্ত তার তীর পৌঁছাবে ততদূর পর্যন্ত তিনি একটি জলাধার খনন করবেন। এইভাবে 3 বছরের ব্যবধানে এবং স্থানীয় অভিজাতদের সহায়তায় সরসংখ্যা দিঘিটি খননের কাজ সম্পন্ন হয়েছিল। হিউয়েন সাং বা বানভট্টের গ্রন্থগুলিতে সম্রাট শশাঙ্ককে যতটা বৌদ্ধবিরোধী নিষ্ঠুর শাসক দেখানো হয়, বাস্তবেও তিনি ততটা বৌদ্ধবিরোধী ছিলেন না। কারণ তার শাসনামলেও কর্ণসুবর্ণের কাছেই অনেকগুলো বৌদ্ধবিহার ছিল, যেখানে অনেক বৌদ্ধ খুব শান্তিপূর্ণভাবেই বসবাস করত ও তাদের ধর্ম চর্চা করতে পারত। এটা একদম পরিষ্কারভাবে বলা যায় যে সম্রাট শশাঙ্ক নিঃসন্দেহে একজন বীর সেনানায়ক, মহান সম্রাট ছিলেন। তিনি আমাদের একটি পূর্ণ রাজ্য দিয়ে গেছেন। আজকের এই পুরো বাংলা তারই অসামান্য অবদানের ফসল। বাংলাকে তিনি একটি সীমানা দিয়ে গেছেন। এই মহান রাজাকে নিয়ে যত নেতিবাচক সমালোচনায় থাকুক না কেন, তার অবদানকে তুচ্ছজ্ঞান করার সাধ্য কারণ নেই এবং কখনো হবেও না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।